ইম্পর্টেন্ট টপিক দিয়ে স্টার্ট করতেছি নামকরণের। এটা হচ্ছে আসলে নামকরণের কন্টিনিউয়াস একটা ধারা। আমরা হচ্ছে তোমার অলরেডি নামকরণ নিয়ে মোটামুটি 4 থেকে 5টা ভিডিও বের করব। অলরেডি হচ্ছে আমরা একটা পর্ব এই আগেই বের করে আসছি। তোমরা যদি কেউ দেখে না থাকো, এই পর্বটা দেখার আগে কষ্ট করে তোমরা হচ্ছে ওইটা একটু দেখে আসিও কষ্ট করে ভাই। আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে স্টার্ট করি। দেখো, আমরা নামকরণের জন্য 3টা পদ্ধতি বলছিলাম। যে প্রথম পদ্ধতিটা কি ছিল বলো তো ভাই? সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতি। সেকেন্ড পদ্ধতিটা ছিল তোমার হচ্ছে উদ্ভূত পদ্ধতি। থার্ড পদ্ধতিটা হচ্ছে আমরা ইউপ্যাক পদ্ধতি। তো গতদিন হচ্ছে গত লেকচারে আমরা হলো যে তোমার এই সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতি দেখে আসছিলাম, উদ্ভূত পদ্ধতিও আমরা দেখে আসছি। আর হচ্ছে আমরা আজকে দেখবো বলছিলাম ইউপ্যাক পদ্ধতি বা আইউপ্যাক পদ্ধতি। সো এইটা দেখার আগে আমরা চলো একটা জিনিস দেখে আসি। জিনিসটা কি? যে দেখো, আমরা বলছিলাম যে সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতি যেটা ছিল, এটা দিয়ে বেসিক্যালি দেখো এখানে যে সাধারণ বা তোমার হচ্ছে ট্রিভিয়াল পদ্ধতি যেটা ছিল, ওইটা দিয়ে হচ্ছে আমরা শুধুমাত্র বেসিক্যালি বিভিন্ন ধরনের অ্যালকেন এবং তোমার হচ্ছে বিভিন্ন ধরনের তুমি অ্যালকোহলের নামকরণ করি আমরা। এবং আমরা বলছিলাম আরো বেশ কিছু যৌগের আসলে কি করা যায় বলো তো ভাই? নামকরণ করা যায়। এদের মধ্যে একটা যৌগ হচ্ছে তোমার ইথার। সো তুমি চাইলে সাধারণ পদ্ধতি নামকরণ পদ্ধতিটা ব্যবহার করে তুমি অ্যালকেনের নাম কিছু অ্যালকেনের নাম করতে পারো, নামকরণ করতে পারো। আবার কিছু তুমি অ্যালকোহলের নামকরণ করতে পারো। আবার কিছু তুমি হচ্ছে ইথারেরও নামকরণ করতে পারো। তা আমরা আগের লেকচারে সাধারণ পদ্ধতি ব্যবহার করে কিভাবে তুমি অ্যালকেনের নামকরণ করবা এবং কিভাবে তুমি অ্যালকোহলের নামকরণ করবা এটা আমরা দেখে আসছিলাম। তো আমি তোমাদেরকে ভুলে এই যে ইথারের নামকরণ তুমি কিভাবে করবা সাধারণ পদ্ধতিতে, এটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। সো চলো আমরা তাহলে এই লেকচার এটাই দেখি। আমরা প্রথমে আগে স্টার্ট করতেছি তাহলে সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতিতে তুমি ইথারের কিভাবে নামকরণ করবা। নামকরণটা খুবই সিম্পল, আমি বলি তুমি কিভাবে করবা। দেখো তো, এই যে ইথারের আমরা যখন কার্যকরীমূলক যখন সংকেত দেখে আসছিলাম, ইথারের সংকেতটা কি হইতো ভাই? এখানে হয়তো তোমার আর ও আর ড্যাশ। তো এই আর দ্বারা, আর এবং আর ড্যাশ দ্বারা আমি তাহলে কি বুঝাচ্ছিলাম বলো তো ভাই? আমরা এগুলোকে বোঝাই হচ্ছে অ্যালকাইল মূলক। আমরা এদের দ্বারা বোঝাই অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলক কারা? অ্যালকাইল মূলক হইতে পারে তোমার মিথাইল মূলক হইতে পারে, প্রোপাইল মূলক হইতে পারে, ইথাইল মূলক হইতে পারে। এটা অলরেডি আমরা দেখে আসছি। সেটা কি ছিল? তো অ্যালকাইল মূলক ছিল তোমার হচ্ছে CH3 হইতে পারে, তারপরে CH3 CH2 হইতে পারে। তো তোমার হলে যে এরকম করে আবার CH3, তারপর ধরো তোমার হচ্ছে CH2, এরপর ধরো তোমার এখানে CH2, এটা হইতে পারে। সো এটাকে আমরা বলছিলাম তোমার হচ্ছে মিথাইল মূলক, এটাকে আমরা বলছিলাম তোমার ইথাইল মূলক, এবং এটাকে আমরা তোমাকে বলছিলাম যে প্রোপাইল মূলক। এগুলো কি ছিল বলো তো ভাই? তিনটাই। এগুলো তিনটা না, আসলে অনেকগুলো আছে, বিউটাইল, পেন্টাইল, সবগুলাই তোমার কি বলো তো ভাই? অ্যালকাইল মূলক। সবগুলাই কি মূলক? অ্যালকাইল মূলক। তো এদেরকে হচ্ছে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করতে পারি। আমরা আর একটাকে আর ড্যাশ দিয়ে প্রকাশ করতে পারি। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা এখানে চাইলে এগুলোকে প্রকাশ করতে পারি। তাহলে দেখো তো, আমার ইথারের সংকেতটা কি ছিল ভাই? ইথারের সংকেতটা হচ্ছে আমার ছিল এখানে আর ও আর ড্যাশ। যেখানে আর দ্বারা বোঝাচ্ছে এই অক্সিজেনের এক পাশে এক ধরনের অ্যালকাইল মূলক থাকবে। আর ড্যাশ দ্বারা বোঝাচ্ছে অক্সিজেনের আর অন্য পাশে একই ধরনের অ্যালকাইল মূলকও থাকতে পারে, ভিন্ন ধরনের অ্যালকাইল মূলকও থাকতে পারে। যেমন দেখো, যদি তোমার একই ধরনের অ্যালকাইল মূলক থাকে, সাপোজ এখানে অক্সিজেন আছে, তো অক্সিজেনের এখানেও আর থাকতে পারে, এখানেও আর থাকতে পারে। এটাকে তুমি একটা তোমার কি বলতে পারো? ইথার বলতে পারো। অথবা এখানে আর ড্যাশ থাকলে এখানেও তোমার আর ড্যাশ থাকতে পারে, এটাকেও তুমি ইথার বলতে পারো। অনুরূপভাবে এখানে আর, এখানে অক্সিজেন, এখানে আর ড্যাশ যদি ভিন্ন থাকে, এটাকেও তুমি কি বলতে পারো বলো তো? ইথার মূলক বলতে পারো। মানে বেসিক কথা হচ্ছে যে ইথার মূলক হইতে গেলে অক্সিজেনের দুই পাশে অ্যালকাইল মূলক থাকা লাগবে। সো চলো আমরা তাহলে এটা নামকরণটা দেখে আসি। যে ফার্স্ট যৌগটা দেখি কি আছে। দেখো এখানে CH3 ও CH3। তাহলে দেখো এটা একটা, এখানে দেখো তো এই অক্সিজেনের এই পাশে একটা অ্যালকাইল মূলক, এই পাশে একটা অ্যালকাইল মূলক, তাহলে এটা অবশ্যই একটা ইথার। সেটা নামকরণ কিভাবে করবো আমি একটু করে তোমাকে দেখাই। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে অক্সিজেনের যে এই পাশে যেটা আছে, এটার নাম আমরা কি বলতে পারি? এটা একটা অ্যালকাইল মূলক, এবং এটার নামকে আমরা বলতে পারি তোমার হচ্ছে মিথাইল। আবার দেখো এই যে ডান পাশে যেটা আছে, এটাও একটা অ্যালকাইল মূলক, এবং এটাকেও আমরা বলতে পারি মিথাইল। তাহলে এই অক্সিজেনের দুই পাশে কয়টা মিথাইল আছে? দুইটা মিথাইল আছে। তাহলে এই যৌগটার সাধারণ পদ্ধতিতে নাম হবে ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার। দেখো জিনিসটা তোমরা বুঝছো কিনা? কেন ডাইমিথাইল বলতেছি? কারণ এখানে দেখো তো অক্সিজেনের দুই পাশে তোমার মিথাইল কয়টা আছে? মিথাইল মূলক তোমার হচ্ছে এখানে দুইটা আছে, এই জন্য এখানে ডাইমিথাইল ইথার আসছে। আচ্ছা, তাহলে চলো আমরা পরেরটা দেখি। তাহলে পরেরটা তুমি যদি তাকাও, দেখো অক্সিজেনের এই পাশে আছে হচ্ছে, এটাকে আমরা বলি মিথাইল মূলক। এটাকে আমরা কি বলতেছি দেখো তো? এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার মিথাইল। কারণ কেন? এখানে কার্বন আছে একটা। আর এটাকে আমরা কি বলবো দেখো তো ভাই? এটাকে কিন্তু আমরা বলবো তোমার হচ্ছে ইথাইল মূলক। এটাকে আমরা বলবো ইথাইল মূলক। কারণ দেখো ইথাইল কেন বলতেছি এখানে? কারণ দেখো এখানে কার্বন কয়টা আছে? দুইটা আছে। এই যে দেখো এইটার মতো,
এটাকে তুমি ইথাইল মূলককে চাইলে তুমি এভাবেও লিখতে পারো, অথবা C2H5 আমরা লিখতে পারি। তাহলে দেখো তো অক্সিজেনের এক পাশে মিথাইল আছে, আরেক পাশে তোমার হচ্ছে ইথাইল আছে। তা আমি তো বুঝতেছি এটাকে আমরা মিথাইল ইথাইল ইথাইল লিখবো, অথবা ইথাইল মিথাইল ইথাইল লিখবো, মানে কোনটা আগে আসবে। দেখো তোমার যদি অক্সিজেনের দুই পাশে, আমরা এখানে লিখে রাখতে পারি, যদি অক্সিজেনের দুই পাশে দুই ধরনের, মানে ভিন্ন ধরনের দুই ধরনের অ্যালকাইল মূলক থাকে, দুই ধরনের অ্যালকাইল মূলক থাকে, তবে ইংরেজি অ্যালফাবেটিক্যাল অর্ডারে ইথারের নামকরণ করব। তাহলে দেখো তো তোমাকে বলতেছে কি, যদি তোমার অক্সিজেনের দুই পাশে যদি তোমার দুই ধরনের অ্যালকাইল মূলক থাকে, যেমন দেখো এখানে মিথাইল এখানে ইথাইল, তাহলে দুই ধরনের না, সেম তো আর না। যেমন এখানে মিথাইল ছিল, দোনোটাতে মিথাইল ছিল, সো এখানে আমার চিন্তা করা লাগে নাই। কিন্তু এখানে যদি মিথাইল ইথাইল থাকে, তাহলে আমরা ইংরেজি অ্যালফাবেটিক্যাল অর্ডারে ইথারের নাম করবো। মানে জিনিসটা কি দেখো, এই যে দেখো তো ভাই, মিথাইলের স্টার্ট হয়েছে কি দিয়ে, এম দিয়ে, ইথাইল স্টার্ট হয়েছে কি দিয়ে ভাই, ই দিয়ে না। তো কে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কে আগে আসে, আমরা সবাই জানি ই আগে আসে। তাহলে এই যৌগটার নাম হবে তোমার ইথাইলকে, তাহলে তুমি আগে লিখবা, যেহেতু ইথাইলের ই আগে আসতেছে, ইথাইল মিথাইল ইথার। তাহলে এই যৌগের নাম কি হবে দেখো তো ভাই, ইথাইল মিথাইল ইথার। দেখো মিথাইল কেন আগে আসে নাই, কারণ মিথাইল তো অ্যালফাবেটিক্যালে পরে আসছে, কারণ মিথাইল স্টার্ট হয়েছে এম দিয়ে, আবার এটা ইথাইল স্টার্ট হয়েছে ই দিয়ে। তো ই আর এম এর মধ্যে কে আগে আসে ভাই, অ্যালফাবেটিক্যাল অর্ডারে ই আগে আসে না, এই জন্য তোমার ইথাইলটা আগে বসছে, মিথাইল পরে বসছে। সো চলো আমরা পরেরটা দেখি। তাহলে দেখো পরের উদাহরণে অক্সিজেনের এই পাশেও তোমার হচ্ছে ইথাইল মূলক আছে, এই পাশেও তোমার হচ্ছে ইথাইল মূলক আছে। তাহলে এই যৌগটার নাম কি হবে বলো তো, দুইটা কিন্তু সেম ধরনের, সো এখানে তোমার হচ্ছে আর অ্যালফাবেটিক্যাল অর্ডার চিন্তা করতে হচ্ছে না। আর এখানে দেখো দুইটা ইথাইল আছে, তাহলে এটাকে লিখতে পারবা ডাই ইথাইল। তাহলে এই যৌগের তোমার হচ্ছে যে ডাই ইথাইল ইথারই হবে এটার ট্রিভিয়াল পদ্ধতিতে নাম বা সাধারণ পদ্ধতিতে নাম। এটা কিন্তু ইউপ্যাক নাম এরকম না, ইউপ্যাক নাম আমরা পরে শিখবো। এখন আমরা দেখতেছি জাস্ট সাধারণ পদ্ধতিতে নাম কি হবে। আর এরপরে দেখো, এরপরে এই ক্ষেত্রে অক্সিজেনের এই পাশে আছে তোমার হচ্ছে ভাই মিথাইল মূলক, এটাকে আমরা কি বলি, যেহেতু এক কার্বন, তো এটাকে আমরা বলতেছি মিথাইল মূলক। আর এটাকে আমরা কি বলতে পারি, যেহেতু তিন কার্বন, তাহলে তিন কার্বন থাকলে আমরা কি জানি, এটাকে আমরা বলতে পারি প্রোপাইল মূলক, প্রোপাইল মূলক। তো এখন এম এবং পি এর মধ্যে কে আগে আসে বলো তো ভাই, এই এম এবং পি এর মধ্যে তোমার হচ্ছে এম আগে আসে না ভাই, আমরা জানি এম এন ও পি, তাহলে এখানে কে আগে বসবে, তোমার এম আগে বসবে। তাহলে এই যৌগের নাম হবে মিথাইল প্রোপাইল ইথার। দেখো আমি আশা করতেছি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে মিথাইল কেন আগে হয়েছে। কারণ দেখো তো মিথাইল কেন আগে আসছে, এই যে এখানে এটা এম দিয়ে স্টার্ট হয়েছে, এটা পি দিয়ে স্টার্ট হয়েছে, তো এম এবং পি এর মধ্যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কে আগে আসে, এম আগে আসে, এই জন্য মিথাইলকে আগে বসাইছো, এই জন্য তুমি প্রোপাইলকে পরে বসাইছো। সো আশা করি তোমরা হচ্ছে যে ট্রিভিয়াল বা সাধারণ পদ্ধতিতে ইথারের নামকরণটা পারবা, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। সো চলো আমরা তাহলে এখন তোমাদের বহুল আকাঙ্ক্ষিত তোমার হলো যে জেনেভা পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি বা ইউপ্যাক পদ্ধতিটা আমরা স্টার্ট করি। বেসিক্যালি হচ্ছে আমরা এখন বর্তমানে জৈব যৌগের নামকরণ আসলে এটাকে আমরা ইউজ করি, কারণ এটা তো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম। কারণ দেখো আমরা অলরেডি বলে আসছিলাম যে তুমি যে সাধারণ পদ্ধতি শিখছো বা উদ্ভূত পদ্ধতি শিখছো, ওই দুটা সিস্টেমে কিন্তু তুমি সব যোগের নামকরণ গুলাকে তুমি সেম ভাবে তুমি করতে পারো না। সব যোগের নামকরণ গুলো কি করা যায় না, মানে একটা সিস্টেমে করা যায় না জিনিসটাকে। আবার অনেক সময় এখানে ঝামেলা হয়ে যায়। অলরেডি আমরা গত লেকচারে দেখে আসছিলাম যে তোমার হলো যে কি যৌগ দুটা ভিন্ন, কিন্তু ওইখানকার সিস্টেম এমন যে দুইটা ভিন্ন যোগের নাম এক হয়ে যাচ্ছে। সো এই ধরনের ঝামেলাগুলোর কারণে
আসলে বিজ্ঞানীরা মানে যে কেমিস্ট্রির যে সংস্থা আছে যেটাকে আমরা ইউপ্যাক বলি, এরা আসলে ডিসিশনে আসছে যে সাধারণ পদ্ধতিও গ্রহণযোগ্য না, উদ্ভূত পদ্ধতিও গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে ইউপ্যাক পদ্ধতি। এই জন্য তারা তখন কি দিছে বলতো ভাই, ইউপ্যাক পদ্ধতিকে তারা তখন প্রবর্তন করছে জিনিসটা। তাহলে আমাদের দায়িত্ব যে ইউপ্যাক পদ্ধতিটা শিখে ফেলা। কারণ কেন, যে আমরা যে কোনো সময় আমরা যখন কোনো একটা জৈব যৌগ দেখবো, তাহলে আমরা জৈব যৌগের নামকরণটা সহজে করতে পারবো। সো চলো তাহলে ফার্দার কোনো কথা বলার আগেই আমরা চলো জিনিসটা তাহলে স্টার্ট করি। তাহলে দেখো এখানে আমরা যেটা বলতে যাচ্ছি প্রথমে, সেটা হচ্ছে তোমার এই ইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগের নামকরণে বেসিক্যালি আসলে তিনটা অংশ থাকে, তিনটা পদ বা তিনটা অংশ থাকে। এই একটা অংশের নাম আমরা কি বলি, উপপদ, যেটাকে ইংলিশে বলে প্রিফিক্স। একটাকে আমরা বলি শব্দমূল বা স্টেম, আর একটাকে আমরা বলি পরপদ বা সাফিক্স। তাহলে একটা জৈব যৌগের ইউপ্যাক নামকরণে কয়টা অংশ থাকে, তিনটা অংশ থাকে। আমরা এই অংশগুলো সম্পর্কে সব ডিটেলসে পরে পড়বো। আমরা এই একটা জৈব যৌগের নামের মধ্যে কি কি অংশ থাকে এটা আমরা ডিটেলসে একদম পুরো ফুল পরে পড়বো। আমি তোমাদেরকে যেটা প্রথমে পড়াতে চাই সেটা হচ্ছে যে একটা তুমি জৈব যৌগের নামকরণের কিছু বেসিক স্টেপ আছে। এই বেসিক স্টেপগুলা কি, মানে একটা জৈব যৌগ তুমি যখন নামকরণ করবা, তুমি তখন আগে কোন কোন স্টেপগুলো ফলো করবা, এটা দিয়ে আমরা হচ্ছে আগে স্টার্ট করব। সো চলো আমরা তাহলে বেসিক স্টেপগুলো লেখা স্টার্ট করি। দেখো, এক নাম্বার স্টেপ হচ্ছে তোমার প্রথমে প্রথমে যৌগের প্রধান শিকল খুঁজে বের করি। প্রথমে যৌগের প্রধান শিকল খুঁজে বের করি। তাহলে আমাদের প্রথম কাজটা কি দেখো তো, জৈব যৌগের যখন আমরা নামকরণ করব, আমাদের ফার্স্ট কাজটা হবে হচ্ছে আমার জৈব যৌগের প্রধান শিকল খুঁজে বের করা। সো চলো আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিই এবং এই জিনিসটা ক্লিয়ার করে দিই তুমি কিভাবে একটা যৌগের হচ্ছে তুমি প্রধান শিকলটা তুমি খুঁজে বের করতে পারো। সাপোজ এখানে আমি একটা এক্সাম্পল লিখলাম, আমি চলো আরো কিছু এক্সাম্পল এখানে লিখি। যে সাপোজ ধরো তোমার এখানে আছে CH3, তারপরে ধরো তোমার এখানে আছে CH, তারপরে ধরো তোমার এখানে আছে OH, তারপরে ধরো তোমার এখানে আছে CH2, তারপরে ধরো তোমার এখানে আছে CH3। আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল যদি নিতে চাই, সেটা ধরো সাপোজ এখানে আমরা লিখতেছি জিনিসটাকে, ধরো তোমার এখানে আছে CH3, তারপরে তোমার এখানে আছে হচ্ছে CH2, দেন ধরো তোমার এখানে আছে CH, তারপরে ধরো তোমার এখানে আছে COOH, দেন ধরো তোমার এখানে আছে হচ্ছে CH3। তাহলে এখানে হচ্ছে আমরা তিনটা এক্সাম্পল নিছি এবং তিনটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এখন ক্লিয়ার করব যে এখানে হচ্ছে আমার প্রধান শিকল হিসেবে কাকে কাকে নিতে হবে বা আমরা কোনটাকে প্রধান শিকল হিসেবে এখানে ঘোষণা করব। কারণ তুমি যখন জৈব যৌগের নামকরণ করতে যাবা, তোমার প্রথম কাজটাই হবে যে তুমি আগে ওই জৈব যৌগটার প্রধান শিকলকে আগে তোমার ডিফাইন করে দিতে হবে, মানে আগে বলে দিতে হবে বা আগে চিহ্নিত করতে হবে যে তোমার প্রধান শিকল এখানে কোনটা। সো চলো তাহলে আমরা এখানে দেখা স্টার্ট করি জিনিসটা। সো চলো আমরা ফার্স্ট উদাহরণে দেখি, আমরা সেকেন্ড উদাহরণও দেখবো, আমরা হচ্ছে এখানে থার্ড উদাহরণটাও দেখবো। দেখো ফার্স্ট উদাহরণে আমরা যদি দেখতে চাই যে দেখো তো এইখানে তোমার হচ্ছে যে ভাই কার্যকরীমূলক কোনটা, প্রথম যৌগটাতে আমার হচ্ছে ভাই কার্যকরীমূলক, এটা হচ্ছে আমার দ্বিবন্ধনটা। কারণ এখানে যেহেতু অন্য কিছু যুক্ত নাই, তার কার্যকরীমূলক হিসেবে এখানে কি থাকবে বলতো, এখানে তোমার হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনটাই হবে আমার মেইন কার্যকরীমূলক। আবার আমরা যদি এই যৌগটাতে দেখতে চাই, এই যৌগটাতে আমার ভাই কার্যকরীমূলক কে, দেখো তো এই যৌগটাতে আমার কার্যকরীমূলক এটা হচ্ছে আমার ভাই হচ্ছে তোমার এই OH-টা। আবার এই যৌগটাতে আমরা যদি দেখতে চাই, তাহলে এখানে কার্যকরীমূলক এটা হচ্ছে আমার এই তোমার দেখো তো কত COOH। দেখেন এখানে দ্বিবন্ধনটা কার মধ্যে দ্বিবন্ধন, কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন। সেখানে এই প্রথম যৌগটার মধ্যে কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনটাই হচ্ছে আমার কার্যকরীমূলক। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এই তিনটা যৌগের কার্যকরীমূলকের মধ্যে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আমি তোমাকে একটু করে বলি। দেখো যে প্রথমে এটাকে যদি তুমি 1 নাম্বার যৌগ নাম দাও, 1 নাম্বার যৌগে যে দেখো কার্যকরীমূলকটা, এই কার্যকরীমূলকে কিন্তু কার্বন রিলেটেড। এই কার্যকরীমূলকে কে রিলেটেড বলো তো, কার্বন আছে। এই কার্যকরীমূলকে কে আছে, কার্বন আছে। আবার তুমি যদি এই কার্যকরীমূলকটা দেখো, এই কার্যকরীমূলকও কে আছে বলো তো ভাই, তোমার এখানে কার্বন আছে। কিন্তু তুমি যদি এই কার্যকরীমূলকটা দেখো, এই কার্যকরীমূলকে কিন্তু কি নেই, কার্বন নেই। তাহলে আমি যে প্রথমে তোমাকে বললাম যে তোমার প্রথমে কাজটা হচ্ছে প্রথমে জৈব যৌগের প্রধান শিকল, মানে প্রধান শিকলটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো প্রধান শিকল আসলে দেখো কিভাবে খুঁজে বের করবো, আমি তোমাকে জিনিসটা বুঝাই। দেখো ফার্স্ট কথা, যে যাদের হচ্ছে তোমার কার্যকরীমূলকে কার্বন থাকবে, আমরা আগে বের করব কি বলতো, যাদের তোমার হচ্ছে যে একটা কার্যকরীমূলকের মধ্যে কার্বন থাকবে, মানে কার্বন রিলেটেড থাকবে, তাদের ক্ষেত্রে তুমি হচ্ছে প্রধান শিকলটা কিভাবে বের করবা। আগে আমরা এটা শিখবো, দেন আমরা শিখবো হচ্ছে তোমার যাদের কার্যকরীমূলকে কার্বন নেই তাদের আসলে কিভাবে আমরা বের করব। দেখো ফার্স্ট কথা, আমরা তাহলে 1 নাম্বার যৌগটা দেখি আগে। যেহেতু 1 নাম্বার যৌগে তোমার কার্যকরীমূলকে কার্বন আছে, তুমি কি করবা তখন, এই তোমার প্রধান শিকল হিসেবে সেটাকেই নিতে হবে
যেন কার্যকরী মূলকটা তোমার হচ্ছে যে এই প্রধান শিকলের ভিতরে থাকে। তাহলে আমি এখানে একটা জিনিস লিখে দিতে পারি। আমরা তাহলে প্রথমে এখানে একটা নোট ডাউন করতে পারি। জিনিসটা হচ্ছে এরকম যে যাদের কার্যকরী মূলকে কার্বন থাকবে, যাদের কার্যকরী মূলকে কার্বন থাকবে তাদের ক্ষেত্রে প্রধান শিকল হিসাব করার সময়, প্রধান শিকল হিসাব করার সময় কার্যকরী মূলককে অবশ্যই শিকলের ভিতরে অবস্থান করতে হবে। শিকলের কোথায় অবস্থান করতে হবে বলো তো ভাই? ভিতরে অবস্থান করতে হবে। তাহলে আমরা এখানে কি শিখলাম দেখো তো? আমরা এখানে লিখলাম যে যাদের কার্যকরী মূলকে তোমার হচ্ছে কার্বন থাকবে তাদের ক্ষেত্রে যখন আমরা প্রধান শিকল হিসাব করব তখন হিসাব করার সময় কার্যকরী মূলকটাকে অবশ্যই তোমার প্রধান শিকলের মধ্যে থাকতে হবে। তো সামহাও সাপোজ ধরো প্রথম জৈব যৌগ যেটা আছে এটাকে তুমি যদি চিন্তা করে নাও যে এখানে ভাই আমি চলো এটাকে যদি আমি এখানে যদি একটা বক্স করে দিই, ভাই এই বক্সটাকে আমি প্রধান শিকল বলতে পারবো এই যৌগের। দেখো ফার্স্ট কথা, এই যৌগটা যেটা আছে 1 নম্বর যৌগ, এই 1 নম্বর যৌগে দেখো তো এই তোমার কার্যকরী মূলককে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে কিন্তু কার্বন আছে। তাহলে কার্বন যদি থাকে তাহলে কার্যকরী মূলক তুমি যখন এখানে এটার যখন প্রধান শিকল বের করবা অবশ্যই ওই প্রধান শিকলের ভিতরে ওই প্রধান শিকলের ভিতরে তোমার কি থাকতে হবে? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, মানে কার্যকরী মূলকটা থাকতে হবে। তো সামহাও দেখো তুমি যদি ফার্স্টে এটাকে বক্স করে নাও, তুমি কিন্তু এই বক্সটাকে প্রধান শিকল বলতে পারবা না। কেন প্রধান শিকল বলতে পারবা না? কারণ দেখো প্রথম কথা, এই যে যৌগটা আছে এই যৌগটার যে কার্যকরী মূলক সেটার মধ্যে কার্বন আছে। তাহলে কার্বন যদি থাকে তাহলে এটার যদি প্রধান শিকল হইতে চায় অবশ্যই ওই প্রধান শিকলের ভিতরে কার্যকরী মূলকটাকে থাকতে হবে। তাহলে কার্যকরী মূলক থাকলে দেখো তো, তাইলে এইবার ধরো কার্যকরী মূলক যদি থাকে তাহলে তোমার আসলে এই জিনিসটাকে অবশ্যই তোমার প্রধান শিকলে ইনক্লুড করতে হবে এই জিনিসটাকে। আচ্ছা, এখন যদি কেউ যদি বলে ভাই আচ্ছা আমি এই জিনিসটা এখানে করলাম, তাহলে এটাকে কি প্রধান শিকল বলা যাবে? দেখো তো, খেয়াল করে দেখো তো, এই শিকলের ভিতরে কিন্তু তোমার কার্যকরী মূলক আছে। তাহলে এখানে কিন্তু তুমি 1 নম্বর শর্ত মানছো, এখানে তোমার কার্যকরী মূলক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রধান শিকল হইতে গেলে সেটাকে দীর্ঘ হইতে হবে। প্রথম কথা, কার্যকরী মূলক আগে কার্যকরী মূলক থাকতে হবে, মানে জিনিসটা হচ্ছে যে আগে কার্যকরী মূলক থাকতে হবে, তারপরে সেটাকে কি হইতে হবে বলো তো? দীর্ঘ হইতে হবে। এমন না যে দীর্ঘ হইলেই সেটা প্রধান শিকল, আগে তোমার কার্যকরী মূলক থাকা লাগবে, দেন হচ্ছে তোমার কি হইতে হবে বলো তো ভাই? দীর্ঘ হইতে হবে। তাহলে দেখো এই যে এখানে যদি আমরা আরেকটা হিসাব করতাম, সামথিং ধরো তোমাকে যদি এখানে আমরা আরেকটা হিসাব করে দিতাম, এখানে দেখো এইখানে ধরো আমি আরেকটা শিকল হিসাব করতেছি লাল কালার দিয়ে, এখানে ধরো আমি লাল কালার দিয়ে আরেকটা শিকল হিসাব করতেছি। দেখো এই যে লাল কালারের শিকলটার ভিতরে তোমার ডাবল বন্ড আছে, মানে কার্যকরী মূলকটা আছে। আবার যে কালো কালার যে শিকলটা ছিল এটার মধ্যে কি আছে বলতো? এই তোমার ডাবল বন্ড বা কার্যকরী মূলকটা আছে। কিন্তু তুমি খেয়াল করে দেখো লাল শিকলটা কিন্তু বেশি দীর্ঘ। কেন? লাল শিকলে কার্বন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। কিন্তু তোমার এই যে কালো শিকলে কার্বন কয়টা? 1টা 2টা 3টা। তাহলে এই জন্য যদিও কালো শিকলেও কার্যকরী মূলকটা আছে, আবার লাল শিকলেও কার্যকরী মূলকটা আছে, যেহেতু লাল শিকলটা তোমার কালোটা থেকে বড়, তাহলে কালোটাকে তাহলে আমরা কি বলতে পারবো না? প্রধান শিকল বলতে পারবো না। আমি জিনিসটাকে পুরো সামারি করে দিব, আমি জাস্ট বুঝাচ্ছি তোমাকে। এখানে দেখো আগে, সো কালোটা কিন্তু আমার এখানে হবে না, সো আমি কালোটাকে তাহলে আমি এখানে মুছে দিলাম। আচ্ছা, এইবার যদি কেউ আমাকে বলে দেখো তাহলে আমরা লালটা এখানে পাইছি, এখানে হচ্ছে আমরা এখানে একটা শিকল পাইছি। আচ্ছা, এবার আমাকে যদি কেউ বলে যে ভাই আমরা পাশে আরেকটা শিকল দেখতেছি, এটাকে কি বলতে পারতাম কার্যকরী মূলক? যেমন কোনটা? যে সাপোজ ধরো তোমার এটা, দেখেন তবে এটাকে বলতে পারতাম কিনা। দেখো ভাই তুমি কম্পেয়ার করে দেখো, যদিও কালোটা তো তোমার কি আছে বলতো? কার্যকরী মূলকটা ভিতরে আছে, আবার লালটার মধ্যে তোমার কার্যকরী মূলকটা ভিতরে আছে। কিন্তু তুমি দেখো এই কালোটার মধ্যে কার্বন কয়টা? 4টা, 1 2 3 4। আর লালটার মধ্যে 1 2 3 4 5। তার লালটার মধ্যে তোমার হচ্ছে 5টা। তো কে বড়? বড় হচ্ছে তোমার লালটা। তাহলে তোমার এখানে লালটাকে কি বলতে হবে বলো তো ভাই? প্রধান শিকল বলতে হবে। আশা করি যাদের মধ্যে তোমার হচ্ছে, তাহলে কি দেখো তো, যাদের মধ্যে তোমার যে সকল কার্যকরী মূলকে তোমার কার্বন থাকবে তাদের আশা করি তুমি হচ্ছে কি বের করতে পারবা? প্রধান শিকলটা বের করে ফেলতে পারবা। তাহলে আমি যদি একটু স্টেপটা লিখে দিতে চাই,
এখানে তো অনেক হজবরল হয়ে গেছে। আমি চলো তোমাকে তাহলে মুছে আমি নিচে একটু করে দেখে স্টেপটা তাহলে লিখে দিই। তুমি যাদের মধ্যে তোমার কার্যকরী মূলকে কার্বন থাকবে সেখানে তুমি কিভাবে প্রধান শিকলটা বের করবা। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখলাম দেখো, আমরা লিখলাম যে যাদের কার্যকরী মূলকে কার্বন থাকবে তাদের ক্ষেত্রে প্রধান শিকল হিসাব করার সময় কার্যকরী মূলককে অবশ্যই শিকলের ভিতরে অবস্থান করতে হবে এবং এবং শিকলটিকে অবশ্যই দীর্ঘ হতে হবে। শিকলটিকে অবশ্যই দীর্ঘ হতে হবে। দেখো দীর্ঘ হওয়ার বিষয়টা কিন্তু পরে আসতেছে, মানে আগে শিকলের ভিতরে কার্যকরী মূলক থাকতে হবে। মানে আমি যে জিনিসটা লিখতে চাই যে আগে শিকলে কার্যকরী মূলক থাকতে হবে, আগে শিকলে কি থাকতে হবে, কার্যকরী মূলক থাকা লাগবে, থাকতে হবে। তারপরে বলতেছি যে অতঃপর বা তারপর তাকে দীর্ঘ হতে হবে। এই দুইটা কন্ডিশনকে যদি ফলো করে তাহলে আমি কি বলতে পারি বলতো, এই যদি যে শিকলটা ফলো করবে সেই শিকলটাকে আমরা কি বলবো, প্রধান শিকল। তো এটা প্রধান শিকল, এটা কার, এটা কাদের জন্য বের করবো, যে যাদের কার্যকরী মূলকে হচ্ছে তোমার কার্বন থাকবে তাদের জন্য বের করার সিস্টেম। তাহলে আমরা যদি 3 নাম্বার যে যৌগটা লিখছিলাম এটার যদি আমরা প্রধান শিকলকে আইডেন্টিফাই করতে চাই, প্রথম কথা দেখো তো এই 3 নাম্বার শিকলে তোমার কার্যকরী মূলককে এই COOH, তাহলে তোমার শিকলটা এমন ভাবে নিতে হবে যেন তোমার হচ্ছে কি বলতো এই COOHটা অন্তর্ভুক্ত থাকবে। কেন? কারণ এখানে কার্বন আছে, এই কার্যকরী মূলকে কি আছে বলতো, কার্বন আছে। এখন দেখো শিকল হিসেবে তুমি দুইটাকে নিতে পারো, একটা হচ্ছে আমরা লাল শিকল, এটাকে নিতে পারো, মানে দেখো ক্লোজড হইতে হবে জিনিসটা, অথবা তুমি আরেকটা কালো শিকলকে নিতে পারো, এখানে আরেকটা শিকলকে নিতে পারো, এইটা দেখো সাপোজ ধরো তুমি এইটাকে নিলা। এখন হচ্ছে কোনটা আমার মেইন তোমার হচ্ছে প্রধান শিকল হবে। দেখো খেয়াল করে দেখো লালটার মধ্যে, দেখো তো লালটার মধ্যেও তোমার হচ্ছে কি আছে বলো তো ভাই, লালটার মধ্যেও তোমার হচ্ছে এখানে দেখো এই যে কার্যকরী মূলকটা অন্তর্ভুক্ত আছে। তাই কিন্তু লালটার মধ্যে কার্বন সংখ্যা কয়টা, মানে 1 2 3 4, চারটা। আবার কালো যে শিকলটা আছে এটার মধ্যে কার্যকরী মূলক অন্তর্ভুক্ত আছে, কিন্তু তোমার হচ্ছে যে কালোটার মধ্যে কার্বন কয়টা, 3টা। তো দীর্ঘ কোনটা, লালটা। তাহলে লালটাকে হচ্ছে আমরা এখানে কি বলবো, প্রধান শিকল বলবো, কিন্তু আমরা কালোটাকে প্রধান শিকল বলতে পারবো না। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো এবার চলো আমরা এখন তাহলে অলরেডি এখানে তাহলে এটাকে তুমি কেস নাম্বার 1 দিতে পারো, এটাকে তাহলে তুমি কেস নাম্বার 1 দিতে পারো। কেস নাম্বার 1-এ কি, যে যাদের কার্যকরী মূলকে কার্বন থাকবে এদের নিয়ে হিসাব। এবার আমরা একটা হিসাব করবো যে জিনিসটা হচ্ছে এরকম, যাদের কার্যকরী মূলকে কার্বন থাকবে না তাদের ক্ষেত্রে আমরা কিভাবে প্রধান শিকল বের করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যাদের কার্যকরী মূলকে কার্বন থাকবে না তাদের ক্ষেত্রে কার্যকরী মূলককে শিকলের অন্তর্ভুক্ত করবার দরকার নেই, শিকল এর অন্তর্ভুক্ত করবার দরকার নেই। তবে কথা আছে, দরকার নেই, তবে যে শিকলকে প্রধান শিকল হিসেবে ঘোষণা করব, প্রধান শিকল হিসেবে ঘোষণা করব, কার্যকরী মূলককে অবশ্যই সে শিকলের কোনো না কোনো কার্বনের সাথে সংযুক্ত থাকতে হবে, চলো জিনিসটা তাহলে আমরা ক্লিয়ার করি। জিনিসটা দেখো এখানে তাহলে আমরা বলতেছি কি যাদের কার্যকরী মূলকে কার্বন থাকবে না তাদের ক্ষেত্রে কার্যকরী মূলককে নিয়ে যখন আমরা তোমার শিকল
হিসাব করব, মানে প্রধান শিকল যখন হিসাব করব, তখন কার্যকরীমূলককে শিকলের ভিতরে ঢুকানো দরকার নেই, মানে অন্তর্ভুক্ত করার দরকার নেই। তবে যেই শিকলটা নিব সেই শিকলের কোনো না কোনো কার্বনের সাথে সেই কার্যকরীমূলককে কি থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে, মানে সংযুক্ত থাকতে হবে। জিনিসটা কিরকম, চলো আমি তাহলে ব্যাখ্যা করি এখানে। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমরা যদি এখানে দেখতে চাই যে ধরো এই যে কার্যকরীমূলক যেটা আছে এখানেতে, এই যে সেকেন্ড যৌগটার জন্য, তো এই কার্যকরীমূলক তো OH, এখানের মধ্যে এই কার্বন আছে নাই, তাহলে এই যে OH-টাকে কিন্তু আমার শিকলের মধ্যে ঢুকানোর দরকার নাই, কিন্তু আমি যে শিকলটা নিব, সাপোজ এখানে কার্যকরীমূলক এখানে যে আমরা শিকল নিলাম হচ্ছে এটা, দেখো এটা হচ্ছে এই শিকলের সাথে যে কোনো একটা কার্বনের সাথে, কোনো না কোনো কার্বনের সাথে এই যে প্রধান কার্যকরীমূলক যেটা, এটা কি থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমি যদি সামারি করতে চাই, তাহলে সামারি করতে চাইলে এখানে আসলে আমাদের প্রধান শিকল আমরা যখন হিসাব করব তখন আমাদের দুইটা বিষয় হিসাব, দুইটা বিষয়কে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি একটু তোমার সামারি করে দেখাতে চাই, তাহলে আমরা যখন এখানে তোমার প্রধান শিকল হিসাব করব, আমরা যখন তোমার এখানে একটা যৌগের, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, বইয়ে জিনিসগুলো এভাবে লেখা নাই। তাহলে আমরা যখন প্রধান শিকল হিসাব করব তখন আমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে কার্যকরীমূলকে কার্বন আছে কিনা, কার্যকরীমূলকে কার্বন আছে, এটার জন্য এক ধরনের সিস্টেম। আবার প্রধান শিকল হিসাব করার সময় যদি কার্যকরীমূলকে কার্বন নেই, এটার জন্য আরেকটা সিস্টেম। অলরেডি আমরা সবাই দেখে আসছি যে এইটার ক্ষেত্রে কি ছিল, এটার ক্ষেত্রে কার্যকরীমূলক শিকলে অন্তর্ভুক্ত, শিকলে অন্তর্ভুক্ত, আর এটার ক্ষেত্রে যদি কার্যকরীমূলকে যদি কার্বন না থাকে তাহলে কার্যকরীমূলকটা শিকলে অন্তর্ভুক্ত নয়, কার্যকরীমূলক শিকলে অন্তর্ভুক্ত নয়। কিন্তু যে শিকলটা তুমি নিবা সেই শিকলের কোনো না কোনো কার্বনের সাথে সেই কার্যকরীমূলকটা কি থাকতে হবে, কানেকশন থাকতে হবে। তাহলে আশা করি আমরা অলরেডি সবাই 1 নম্বরের স্টেপটা বুঝছি জিনিসটা, যে তুমি কিভাবে একটা জৈব যৌগের নামকরণ করবা। সো চলো আমি তাহলে এখানে একটা পেজ অ্যাড করে আমি তোমাকে দেখাই তাহলে তুমি কিভাবে পরবর্তীতে আরো এই ইয়েগুলো করবো। আমি এখানে নামকরণ শিখবো আমরা, কিন্তু আগে আমরা বেসিক স্টেপগুলো শিখে ফেলি। তো এখানে একটা পেজ অ্যাড করি। তাহলে দেখো আমার যৌগের নামকরণের জন্য 1 নম্বরের স্টেপ ছিল কি বলতো, 1 নম্বরের স্টেপ ছিল হচ্ছে প্রথমে প্রধান শিকল চিহ্নিত করি, প্রথমে প্রধান শিকল চিহ্নিত করি, এটা ছিল আমার হচ্ছে একদম 1 নম্বরের স্টেপ। এবার আমরা এক পৃষ্ঠাতে শুধুমাত্র স্টেপগুলো লিখবো। দেখো 2 নাম্বারটা হচ্ছে তোমার শিকলটিকে 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 উপযুক্ত পদ্ধতিতে উপযুক্ত পদ্ধতিতে নাম্বারিং করি। তাহলে 2 নাম্বার স্টেপটা কি, আমরা তো অলরেডি সবাই কিভাবে প্রধান শিকল বের করতে হয় সেটা শিখে আসলাম। আর এখন আমরা লিখবো হচ্ছে যে শিকলটিকে উপযুক্ত পদ্ধতিতে নাম্বারিং করি। যেমন জিনিসটা কিরকম, চলো আমি তোমাদেরকে তাহলে দেখাই। অলরেডি আমরা যে উদাহরণগুলো লিখছি সেটাকে নিয়ে চলো আমি এখানে তোমাকে কপি করে দেখাই। যে দেখো আমরা এখানে তাহলে শিকল চিনলাম, জিনিসটা এখন হচ্ছে আমাদের নাম্বারিং করতে হবে। আমরা চলো তাহলে আমরা ফার্স্ট এটার জন্য দেখি। তাহলে ফার্স্ট এটার জন্য আমার শিকল কোনটা ছিল, ফার্স্ট যোগের জন্য আমার শিকল ছিল হচ্ছে আমার এইটা, এই জিনিসটা হচ্ছে আমার শিকল ছিল, এই জিনিসটা হচ্ছে আমার শিকল ছিল। এবার আমার নাম্বারিং করতে হবে। এখন নাম্বারিং এর জন্য একটা বিষয় হিসাব রাখতে হয়। নাম্বারিং এর জন্য বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে এমন ভাবে নাম্বারিং করতে হবে যেন কার্যকরী মূলকটা আগে আসে। তাহলে নাম্বারিং করার সিস্টেমটা কি, আমি তোমাকে নাম্বারিং করার জন্য আলাদা করে একটা সিস্টেম লিখিয়ে দিই জিনিসটা এখানে। তাহলে আমি এখানে লিখি, আচ্ছা এটাকে আমরা তাহলে উপরে নিয়ে যাই, চলো এটাকে আমরা উপরে নিয়ে গিয়ে আমরা এখানে লিখতেছি নাম্বারিং করার সিস্টেম। এখানে আমরা লিখতেছি তোমার হচ্ছে যে নাম্বারিং করার সিস্টেম, নাম্বারিং করার সিস্টেম। সেটা হচ্ছে তোমার যে পাশ থেকে বা যে প্রান্ত থেকে কার্যকরীমূলক আগে আসে, যে প্রান্ত থেকে কার্যকরীমূলক আগে আসে সেখান থেকে নাম্বারিং স্টার্ট করি, সেখান থেকে নাম্বারিং স্টার্ট করি। আচ্ছা আচ্ছা, এমন আরেকটা জিনিস দেখো, এমন যদি হয়
যে ধরো তুমি যে প্রান্ত থেকে কাউন্ট করো না কেন কার্যকরীমূলক সেম কার্বনে আসতেছে, মানে সেম নাম্বারে আসতেছে, তাহলে তুমি কি করবো, যদি এমন হয় যে যদি কার্যকরীমূলক যে প্রান্ত থেকে কাউন্ট করা হোক না কেন সেম আসে, থেকে যে প্রান্ত থেকে কাউন্ট করা হোক না কেন, কাউন্ট করা হোক না কেন সেম কার্বন নাম্বারে আসে, সেম কার্বন নম্বরে আসে, তবে সেক্ষেত্রে ওজন থিওরি অ্যাপ্লাই করি। আমরা বুঝাই দিব ওজন থিওরি জিনিসটা কি। সেই ক্ষেত্রে আমরা কি করি, ওজন থিওরি অ্যাপ্লাই করি। আমি তোমাকে জিনিসটা শিখিয়ে দিব কিভাবে তুমি ওজন থিওরি অ্যাপ্লাই করতে পারবা। সো চলো আমরা তাহলে আগে নাম্বারিংটা দেখে আসি। অলরেডি আমরা জিনিসটা আশা করে লিখে ফেলছি, চলো আমরা দুইটা যোগের তারে নাম্বারিং দেখি এই যোগগুলার। তাহলে দেখো ফার্স্টেরটার ক্ষেত্রে তোমার প্রধান শিকল তো এটা লালটা আমি পেয়ে গেছি, তাহলে নাম্বারিংটা এমন ভাবে করতে হবে যেন আমার কার্যকরী মূলকটা তোমার আগে আসে। যেমন দেখো তুমি যদি এই কার্বনকে 1 নাম্বার দাও, এই কার্বনকে 2 নাম্বার দাও, এটাকে যদি তুমি 3 নাম্বার দাও, এটাকে তুমি যদি 4 নাম্বার দাও, এটাকে তুমি যদি 5 নাম্বার দাও, তোমার এই যে ডাবল বন্ডটা কোথায় আসতেছে, 4 নাম্বার কার্বনে গিয়ে আসতেছে। তাহলে কি এটা আগে আসলো না? কিন্তু তুমি যদি নাম্বারিংটা এভাবে করতে, এটাকে 1 নাম্বার, এটাকে তুমি 2 নাম্বার, এটাকে তুমি 3 নাম্বার, এটাকে তুমি 4 নাম্বার, এটাকে তুমি যদি 5 নাম্বার দিতা, তাহলে দেখো তো এই কার্বনটা এবার ডাবল বন্ডটা কিন্তু 1 নাম্বারে চলে আসতেছে। দেখো 1 নাম্বার কার্বনের স্টার্টিং এ চলে আসতেছে। তাহলে আমরা কোন প্রান্ত থেকে নাম্বারিং করব, আমরা কিন্তু পরবর্তীতে যেটা করছি সেটা থেকে নাম্বারিং করব। তাহলে কারেক্ট নাম্বারিং কোনটা, এই পাশেরটা। সো এটা কিন্তু আমার কারেক্ট না। কেন এটা কারেক্ট না? কারণ ওইটা ওই ওয়েতে করলে আমার তোমার ডাবল বন্ডটা অনেক পরে আসতেছিল। সো তাহলে কারেক্ট নাম্বারিং কোনটা, আমি যদি এখানে তোমাকে আবার একটু করে পরিষ্কার করে লিখে দিই, তাহলে কারেক্ট নাম্বারিং হচ্ছে তোমার এটা হবে, তোমার হলো যে 1, এটা হবে তোমার 2, এটা 3, এটা 4 এবং এটা হবে তোমার হচ্ছে এখানে 5। সেটা হচ্ছে তোমার কারেক্ট নাম্বারিং। তারপর দেখো এটার জন্য দেখো তুমি যদি এই পাশ থেকে নাম্বারিং করে আসো, এই ওয়েস্টটা আসবে 3 নাম্বারে, কিন্তু তুমি যদি এই পাশ থেকে নাম্বারিং করো ওয়েস্টটা আসবে 2 নাম্বারে। তার মানে দেখো এখানে নাম্বারিং করবা কোত্থেকে, 1 2 3 4। কেন ওই পাশ থেকে করো নাই? কারণ ওই পাশ থেকে করলে 3 নাম্বারে আসতো ওয়েস্টটা, ওয়েস্ট যে কার্বন আছে সেটা, আর এখান থেকে করলে 2 নাম্বারে আসবে। তাহলে কোনটাতে আগে আসতেছে, তোমার এই পাশ থেকে করলে আগে আসতে, এই পাশ থেকে করলে আগে আসতেছে। সো নাম্বারিংটা হবে আমার এই পাশ থেকে। এইবারে দেখো তুমি যদি এই পাশ থেকে নাম্বারিং করে যাও, ধরো সাপোজ 1 2 3 4, তাহলে দেখো তো এখানে এই সি, এই যে তোমার কার্যকরীমূলক COOH এটা কোথায় আসতেছে, 4 নাম্বার কার্বনে গিয়ে। তাহলে এইভাবে নাম্বারিং করলে চলবে না, তাহলে কারণ এটা পরে আসতেছে। কিন্তু আমি যদি উল্টা দিক থেকে নাম্বারিং করতাম তাহলে এটা কিন্তু 1 নাম্বারে আসতো। দেখো উল্টা দিক থেকে নাম্বারিং করলে এটা 1 নাম্বার হইতো, এটা 2 নাম্বার হইতো, এটা 3 নাম্বার হইতো এবং এটা 4 নাম্বার হইতো। তাহলে দেখো এখানে কিন্তু উল্টা দিক থেকে নাম্বারিং হবে। কেন? কারণ উল্টা দিক থেকে নাম্বারিং করলে তোমার কার্যকরী মূলকটা আগে আসতেছে। তো এইটা আমরা তো বুঝলাম যে কার্যকরী মূলক আগে আসবে যে দিক থেকে, সেদিক থেকে আমরা কি করব বলতো, নাম্বারিং করা স্টার্ট করব। তাহলে এখন আমরা চলে দেখি ওজন থিওরির ব্যাপারটা। আমি চলো তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই এখানে। আচ্ছা আমি এখানে একটা পেজ অ্যাড করি এবং আমি চলো এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাকে এই জিনিসটা বুঝাই। সাপোজ ধরো তোমার হচ্ছে যে এখানে আছে CH3, তারপর এখানে আছে তোমার হচ্ছে CH, এখানে ধরো তোমার এখানে আছে OH, তারপরে ধরো এখানে আছে তোমার হচ্ছে CH, তারপরে ধরো এখানে আছে তোমার হলো যে সামথিং ধরো Cl, তারপরে ধরো এখানে আছে তোমার হচ্ছে যে কত দিব, ধরো আরেকটা দিই CH2, তারপরে ধরো এখানে আছে হচ্ছে আমার CHOH, তারপরে ধরো এখানে হচ্ছে আমার আছে CH3। আচ্ছা তাহলে দেখো এখানে আমার কি আছে, এই যোগটা CH3 CHOH CHCl, তারপরে তোমার হচ্ছে যে দেখো সব নাম্বারিং ঠিক আছে তো, হ্যাঁ ঠিকই আছে, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে আশা করি জিনিসটা। তাহলে দেখো এখানে আছে এই যোগটা CH2 CH CH3। এখন দেখো তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো তাহলে এটা 1 নাম্বার হবে। আচ্ছা আমাদের আগে প্রধান শিকলটা চেনা দরকার, প্রধান শিকলটা আমরা আগে চিনি। দেখো এইখানে মেইন কার্যকরী মূলককে OH, কারণ আমরা জানি ক্লোরিনের অবস্থানটা অনেক নিচে থাকে। অগ্রাধিকার ক্রমে যে ছকটা আমরা পড়ছিলাম যে কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম ছক, ওই ছকে আমরা দেখছিলাম ক্লোরিন অনেক নিচে থাকে। তাহলে এখানে মেইন কার্যকরী মূলক হচ্ছে তোমার কিন্তু এখানে OH। আবার OH এ কি কার্বন আছে ভাই? OH এ কিন্তু তোমার এখানে কার্বন নাই। তাহলে OH এ যদি তোমার এখানে কার্বন না থাকে তাহলে আমরা প্রধান শিকলটা কিভাবে হিসাব করব? প্রধান শিকলটা এমন ভাবে হিসাব করব যে ওই শিকলের ভিতরে যেহেতু OH এর মধ্যে কার্বন নাই, তাহলে ওই শিকলের ভিতরে কিন্তু OH টাকে রাখা ম্যান্ডেটরি না, মানে OH টাকে আমি রাখবো না। কিন্তু আমার এমন শিকল নিতে হবে যেন ওই শিকলের সাথে যেন OH টা কি থাকে, কানেক্টেড থাকে এবং শিকলটা দীর্ঘ হইতে হবে। তো চলো তাহলে এখানে শিকল হবে কোনটা, দেখো তো শিকল কিন্তু তোমার হবে এইটা।
এই যে লাল কালার যেটা করে দিচ্ছি, এটা হচ্ছে তোমার মেন শিকল হবে। কেন? দেখো এই যে দেখো OH এর সাথে OH-টাকে কিন্তু আমি শিকলের মধ্যে ঢুকাই নাই, কারণ এখানের মধ্যে কার্বন নাই, কিন্তু OH-টা কিন্তু এই শিকলের কার্বনের সাথে কানেক্টেড। এবার দেখো, এইবার কাহিনী হচ্ছে তুমি যেদিক থেকে কাউন্ট করো না কেন, সামথিং ধরো তুমি এদিক থেকে কাউন্ট করতেছো, নাম্বারিং এদিক থেকে করতেছো, তাহলে এটা 1 নাম্বার হবে, এটা 2 নাম্বার হবে, এটা 3 নাম্বার হবে, এটা 4 নাম্বার, এটা তখন 5, এটা তখন 6। তুমি যদি এই দিক থেকে নাম্বারিং করতা, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। দেখো এদিক থেকে নাম্বারিং করলো, এইখানে ওএসটা 2 নম্বরে আসতেছে, আবার এদিক থেকে নাম্বারিং যদি করো তাও ওএসটা কত নম্বরে আসতেছে বলো তো? 2 নম্বরে আসতেছে। তাহলে কোয়েশ্চন হচ্ছে, দেখো ওএসটাকে আমি দুই প্রান্ত থেকেই সেম তোমার হচ্ছে ভাই পাচ্ছি, মানে সেম আমি সেম ইয়াতে নাম্বারিং এ পাচ্ছি জিনিসটা। তাহলে এখানে আমরা নাম্বারিংটা কোনটা করব? এই ক্ষেত্রে আমি বললাম যে কি, দেখো যদি কোনো যৌগের মধ্যে তুমি যদি যে প্রান্ত থেকে কাউন্ট করো কার্যকরী মূলককে যদি সেম পজিশনে পাও, তখন তুমি যেটা করবা ওজন থিওরি ইউজ করবা। কি থিওরি ইউজ করবা? ওজন থিওরি। ওজন থিওরি জিনিসটা কি? ওজন থিওরি জিনিসটা হচ্ছে তুমি যৌগের মাঝখানে হাত রাখবা। সামথিং ধরো তুমি যৌগের মাঝখানে কি রাখলা বলো তো ভাই? হাত রাখলা। তারপর আমি চলো তোমাকে দেখাই, তাহলে তুমি এখানে ধরো, আমি সবুজ কালার দিয়ে দেখাই। সাপোজ ধরো এই যৌগটার মাঝখান কোনটা? এখানে এই যে শিকলের, আসলে শিকলের মাঝখানে হাত রাখবা। তো শিকলটা 6 কার্বন দিয়ে না, তাহলে এই মাঝখান বলতে আমরা কোনটাকে বুঝবো? এই জিনিসটাকে বুঝবো। তাহলে শিকল আমি হাত রাখলাম। দেখো তো এই পাশে আছে একজন, এই পাশে আছে 2 জন, তাহলে কোনটার ওজন বেশি? এই পাশের ওজন বেশি না ভাই? তাহলে তুমি দেখো, আমি বললাম এটা তুমি কখন অ্যাপ্লাই করবা? যখন তোমার হলো যে ভাই তোমার দোনো দিক দিয়েই দেখো এই ওয়েসটা সেম প্রান্ত থেকে আসতেছে, তখন তুমি এটা হিসাব করবা। তাহলে ব্যাপারটা হবে কি, তুমি তাহলে মাঝখানে হাত রাখবা, হাত রেখে দেখবা কোন দিকে ওজন বেশি। তাহলে যেদিকে ওজন বেশি ওদিক থেকে নাম্বারিং করবা। তাহলে এটা এদিকে যেহেতু ওজন বেশি, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আচ্ছা এখন যদি হয়, এমন হয় যে ভাই যদি ওজনটা সমান হয়ে যায়, সামথিং যদি ধরেন ভাই এদিকে যদি ওজন সমান হয়ে যায়, সাপোজ ধরেন আপনার এখানে যদি ভাই একটা সিএল থাকে, এখানে যদি আরেকটা সিএল থাকতো ভাই, সাপোজ ধরো তোমার আমি যদি এটাকে যদি মুছে দিয়ে, সামথিং ধরে এটাকে আমি হাইড্রোজেনটাকে মুছে দিয়ে এখানে যদি আমি একটা সিএল দিতাম, তাহলে তো এবার আমার ওজন সমান, কারণ এই পাশেও 2 জন, এই পাশেও 2 জন। তখন তুমি আসলে নাম্বারিংটা তোমার ইচ্ছা মতো যে কোনো প্রান্ত থেকে করলেই চলতো, তখন আসলে কোনো ম্যান্ডেটরি জিনিস নাই। তাহলে নাম্বারিং এর দেখো আমরা যদি একটু রিপিট করে আসতে চাই, যে আমরা প্রধান শিকলের জন্য কি পড়ছি। প্রধান শিকলের জন্য আমাদের কাজটা হচ্ছে যে বেসিক্যালি যে আমার আগে দেখা যে যৌগের মধ্যে যে কার্যকরী মূলকটা আছে ওখানে হাইড্রোজেন আছে নাকি নাই। যদি আমার হাইড্রোজেন থাকে তাহলে আমি যে শিকলটা বানাবো ওই শিকলের মধ্যে, সরি, যদি কার্বন আছে কিনা নাই। তাহলে যদি আমার কার্বন থাকে তাহলে সেই শিকলে অবশ্যই কার্বনটাকে অন্তর্ভুক্ত করতে হবে বা কার্যকরী মূলকটাকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু যদি আমার কার্যকরী মূলকে কার্বন না থাকে, তাহলে আমরা শিকলটাকে এমন ভাবে চুজ করব যেন ওই শিকলের মধ্যে যেন কি না থাকে, কার্যকরী মূলকটা অন্তর্ভুক্ত না হয়, কিন্তু ওই কার্যকরী মূলকটা যেন ওই শিকলের কোনো না কোনো কার্বনের সাথে কানেক্টেড থাকে। আর নাম্বারিং এর সিস্টেম আমরা কি বললাম? বেসিক্যালি যেই প্রান্ত থেকে তোমার হচ্ছে কার্যকরী মূলকটা আগে আসবে সেটাই হবে তোমার নাম্বার, সেখান থেকে আমরা নাম্বারিং স্টার্ট করব। আর যদি আমরা এমন দেখি যে নাম্বারিং করতে গেলে যদি কার্যকরী মূলকটা দোনো জায়গা থেকে নাম্বারিং করলে দোনো জায়গাতে যদি সেম পজিশনে আসে, তাহলে আমরা ওজন থিওরি ইউজ করবো। সো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। সো চলো আমরা তাহলে 3 নাম্বারটা লিখি। আমরা এখন অলরেডি 2 নাম্বার লিখছি, আমরা এখন 3 নাম্বারটা লিখবো। 3 নাম্বার স্টেপটা কি সেটা আমরা এখন লেখার চেষ্টা করবো। 3 নাম্বার স্টেপটা হচ্ছে যে কে, দেখো 3 নাম্বার স্টেপ হচ্ছে একাধিক একাধিক কার্যকরী মূলক থাকলে, তাহলে যৌগে একাধিক কার্যকরী মূলক থাকলে, যৌগে একাধিক কার্যকরী মূলক থাকলে, তাহলে যৌগে একাধিক কার্যকরী মূলক থাকলে কে অগ্রাধিকার ক্রম ছকে উপরে আছে তা নির্ণয় করি এবং তাকে প্রধান কার্যকরী মূলক হিসেবে চিহ্নিত করি এবং বাকি কার্যকরী মূলকগুলোকে
প্রতিস্থাপক হিসেবে চিহ্নিত করি। দেখো তাহলে আমি বললাম কি তোমাকে, যদি তোমার একটা যোগের মধ্যে একাধিক তোমার হচ্ছে যদি কার্যকরীমূলক থাকে, তাহলে আমরা কি করব বলো তো ভাই, যে অগ্রাধিকার ক্রমছকটা যেটা আমরা মুখস্থ করে আসছি এটা দেখবো, এবং আমরা দেখবো যে এটার মধ্যে কে উপরে আছে। তো যে উপরে আছে তাকে আমরা মেন কার্যকরীমূলক বলবো, আর যে নিচে থাকবে তাকে আমরা তাদেরকে আমরা কি বলবো, প্রতিস্থাপক বলবো। তখন আমরা ওই অনুযায়ী তাদের নামকরণটা আমরা ইউজ করবো জিনিসগুলোকে। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি, কারণ আমরা অগ্রাধিকার ক্রমছকটা অলরেডি আমরা দেখে আসছি। আমরা এটা নিয়ে পরবর্তী ডিটেলস আলোচনা করবো এগুলো নিয়ে, আমরা যখন সংকেতগুলো দেখবো। 4 নাম্বার তোমার হচ্ছে স্টেপটা হচ্ছে প্রতিস্থাপকগুলোকে প্রতিস্থাপকগুলোকে সরি প্রতিস্থাপকগুলোকে 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 অ্যালফাবেটিক অর্ডারে লিখি। দ্যাট মিনস জিনিসটা কিরকম, সাপোজ তোমার কাছে ধরো প্রতিস্থাপক হিসেবে ক্লোরো আছে, আবার তোমার কাছে ধরো তোমার হচ্ছে অ্যামিনো আছে, প্রতিস্থাপক হিসেবে অ্যামিনো আছে। সো এই ক্লোরোর সি আর অ্যামিনো এ দিয়ে স্টার্ট হয়েছে, কে আগে আসবে, এ আগে আসবে না। তাহলে তুমি যখন যোগের নামকরণ লিখবা তখন তুমি এই প্রতিস্থাপক হিসেবে অ্যামিনোর নামটা তুমি কি লিখবা বলো তো ভাই, আগে লিখবা জিনিসটা। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে দেখো এরপরে 5 নাম্বার হচ্ছে 5 নাম্বার স্টেপটা হচ্ছে তোমার প্রধান শিকলে কয়টি কার্বন আছে, প্রধান শিকলে কয়টি কার্বন আছে তা গণনা করে শব্দমূল নির্ধারণ করি। জিনিসটা কিরকম ভাই, ধরো তোমার প্রধান শিকলের মধ্যে 4টা কার্বন আছে, তাহলে 4টা কার্বনের জন্য শব্দমূল কি, বিউট। যদি তোমার প্রধান শিকলে 5টা কার্বন থাকে, তাহলে এর জন্য শব্দমূল কি, প্যান্ট। এরকম ভাবে তুমি হচ্ছে দেখবা তোমার প্রধান শিকলের মধ্যে কয়টা কার্বন আছে, এবং তুমি হচ্ছে যে ওই অনুযায়ী কি করবা বলো তো ভাই, তোমার ওই শব্দমূলগুলো তুমি নির্ধারণ করবা। সো চলো আমরা তাহলে 6 নাম্বার স্টেপ দেখি। এটা জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। আমরা চলো এখানে একটা কি করলাম এটা, আচ্ছা। তো আমরা 6 নাম্বার স্টেপটা চলো দেখি জিনিসটা। এখানে আমরা 6 নাম্বার স্টেপ কি হবে সেটা আলোচনা করার চেষ্টা করি। 6 নাম্বার স্টেপটা হচ্ছে যে প্রধান কার্যকরীমূলকের উপযুক্ত নাম দিই। এটা মানেটা কি, এটা মানেটা হচ্ছে যে সাপোজ ধরো তোমার যৌগটা হচ্ছে অ্যালকোহল, তাহলে অ্যালকোহল যদি হয়, মানে সাপোজ ধরো তোমার যৌগটা যদি অ্যালকোহল হয়, তখন আমরা সবাই 9 10 শিখে আসছিলাম ওই অ্যালকোহলে এই ধরো তোমার হচ্ছে 4 কার্বনের একটা অ্যালকোহল, তাহলে তুমি এখানে লাস্টে কি যুক্ত করো, ওল যুক্ত করো না। আবার তোমার যদি যৌগটা যদি কিটোন হয়, সাপোজ যদি তোমার যৌগটা কিটোন হয়, তাহলে লাস্টে তুমি কি যোগ করো, ওন যুক্ত করো, কিটোন। অ্যালকিন হলে ইন যুক্ত করো, এরকম আমরা যুক্ত করি। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে আরেকটা জিনিস আছে 7 নাম্বার, একই প্রতিস্থাপক বা কার্যকরীমূলক যদি কার্যকরীমূলক যদি একাধিকবার থাকে, তাহলে দেখো যদি তোমার 2বার থাকে, যদি তোমার কি থাকে বলো তো ভাই, 2বার থাকে, তাহলে তুমি ইউজ করবা ডাই। যদি তোমার 3বার থাকে, তাহলে তুমি ইউজ করবা ট্রাই। যদি তোমার 4বার থাকে, তাহলে তুমি ইউজ করবা টেট্রা। আর 5বার থাকলে তুমি জানোই প্যান্টা ট্যান্টা এগুলা, তো এগুলা ব্যবহার করি আমরা। কিন্তু এগুলো স্টেপগুলো এভাবে লিখে দেওয়ার কারণ হচ্ছে ভাই, তোমার এগুলো কিন্তু তুমি
বইতে এভাবে পাবা না। তোমার স্টেপগুলো কিন্তু বইতে এভাবে গুছানো না, অনেকগুলো ছড়াই ছিটাই দেওয়া জিনিসটা। আমরা চেষ্টা করছি যে সবগুলোকে আসলে এক জায়গায় গুছিয়ে নিয়ে আসার, যে তুমি কিভাবে সহজে এই নামগুলো করতে পারো। তুমি যদি এই স্টেপগুলো একবার মুখস্থ করে ফেলতে পারো, তাহলে দেখবে তোমার জৈব যৌগের নামকরণ তোমার কাছে কিছু ম্যাটারই না। প্রায় 90% জৈব যৌগের নামকরণ তোমার হচ্ছে যে এগুলো দিয়ে হয়ে যাবে স্টেপগুলো। কিন্তু কিছু কিছু এক্সেপশনাল আছে, আমরা দেখবো সবগুলা। যেমন অ্যামিনের ক্ষেত্রে একটি এক্সেপশনাল আছে, তারপরে তোমার হচ্ছে যে অ্যারোমেটিকের জন্য একটি এক্সেপশনাল আছে, এগুলো আমরা পরে দেখবো। কিন্তু আমরা জাস্ট এই যে নামকরণ যেগুলো শিখতেছি, এগুলো স্টেপগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের জিনিসটা খুবই কার্যকর হবে আর কি। আচ্ছা, এরপরে আমরা যদি তোমার 8 নাম্বার স্টেপেরই একটা জিনিস, আমরা চলো একটা নতুন পেজ অ্যাড করি। ওকে, সো 8 নাম্বারে একটা জিনিস, 8 নাম্বারের স্টেপটাকে আমরা দুইটা স্টেপে ভাগ করতেছি। 8 নাম্বার যে স্টেপটা, এটাকে আমরা দুইটা ধাপে ভাগ করতেছি 8 নাম্বারটাকে। তো একটা ভাগ হচ্ছে তোমার, যদি যৌগে কার্যকরী মূলকের সংখ্যা একটি হয়, তবে আমরা কার্যকরী মূলকের নামের শেষে সেটি কত নম্বর কার্বনে আছে তা উল্লেখ করি। তবে কার্যকরী মূলক যদি 1 নম্বর কার্বনে থেকে থাকে, তাহলে সে নম্বর উল্লেখ করার দরকার নেই। সে নম্বর উল্লেখ করার দরকার নেই। আচ্ছা, তারপর 8 নাম্বারের আরেকটা স্টেপ, সেটা হচ্ছে যে যদি যৌগে কার্যকরী মূলকের সংখ্যা একাধিক হয়। যদি যৌগে মানে একই কার্যকরী মূলক, সাপোজ ধরো তোমার OH 3বার আছে, তাহলে কি হবে? মানে নর্মালি COH আর ধরো OH আছে, তখন আমরা ওইটা হিসাব করবো যে অগ্রাধিকার ক্রম ছক হিসাব করবো। কিন্তু যদি আমরা দেখি যে ধরো তোমার OH এটাই তোমার 2-3বার আছে, আবার ধরো তোমার COH এটাই তোমার 2-3বার আছে, তাহলে এটা হলে কি হবে? আমরা এখন এটা দেখার চেষ্টা করবো। তাহলে চলো দেখি, যদি যৌগে কার্যকরী মূলকের সংখ্যা, যদি যৌগে কার্যকরী মূলকের সংখ্যা অধিক হয়, তবে শব্দমূল লেখার পরে কার্যকরী মূলক কত নম্বর কার্বনে আছে তা উল্লেখ করি। সো বেসিক্যালি এগুলো হচ্ছে যে তোমার একদম প্রাইমারি জিনিস। মানে ধরো তোমার হচ্ছে তুমি অ্যালকিন বলো, অ্যালকাইন বলো, তোমার অ্যালকোহল বলো, কার্বক্সিলিক অ্যাসিড বলো, মোটামুটি সবার জন্যই তোমার হচ্ছে এই স্টেপগুলো ফলো করা হয়। কিন্তু যৌগভেদে আরো কিছু স্পেশাল নিয়ম আছে, আমরা এগুলো ফলো করে আসলে এই জৈব যৌগগুলোর নামকরণটা করতে পারি। সো চলো আমি আজকে জাস্ট অ্যালকেনের নামকরণ পড়াবো, আর নেক্সট দিন থেকে হচ্ছে আমরা অ্যালকেনের নামকরণ এগুলোতে আমরা চলে যাবো। সো চলো আমরা প্রথমে আগে কিছু অ্যালকেনের নামকরণ শিখে ফেলি জিনিসটা। তো এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে ফার্স্ট থেকে তোমাকে একটা এক্সাম্পল দেওয়া আছে যে CH3 CH2 CH2 CH3। তো তুমি যদি খেয়াল করে দেখো যে জৈব যৌগের নামকরণের প্রথম স্টেপ হচ্ছে তোমার প্রধান শিকল নির্ধারণ করা। সেখানে প্রধান শিকল কোনটা হবে দেখে আসলে বলে দেওয়া যায়, প্রধান শিকল হবে আসলে তোমার এইটা। কারণ দেখো এইটাতেই তুমি চাইলে উপরেরটাকেও নিতে পারো, কোনো সমস্যা নেই। মানে সাপোজ তুমি যদি চাও যে তোমার হচ্ছে তুমি প্রধান শিকল হিসেবে এটাকে নিবা, তাও হবে। আমি যদি লাল কালার দিয়ে দেখাতে চাই যে সাপোজ তুমি যদি চাও প্রধান শিকল হিসেবে এটাকে নিবা, তাও হবে। কেন? কারণ এই ক্ষেত্রে তোমার কোনো স্পেশাল OH এই ধরনের কোনো মূলক নাই, ঠিক আছে? সো তোমার ওই ক্ষেত্রে হচ্ছে আসলে ম্যাক্সিমাম আমরা আসলে আমাদের এখানে যেহেতু কোনো স্পেশাল কোনো কার্যকরী মূলক নাই, তাহলে এখানে আমরা প্রধান শিকল হিসেবে তাকেই নিব তোমার হচ্ছে যদি যার তোমার কার্বন সংখ্যাটা কি হবে বলো তো, ম্যাক্সিমাম হবে। তুমি লালটা নিলেও তোমার কার্বন সংখ্যা যা, তুমি যদি কালো শিকলটা নাও তাও তোমার কার্বন সংখ্যা তাই হবে জিনিসটা এখানে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে কি তোমার কোনো এই অ্যালকেন ছাড়া অন্য কোনো কার্যকরী মূলক আছে? নাই। তাহলে এখানে অন্য কোনো যদি কার্যকরী মূলক না থাকে তোমার এখানে, তাহলে দেখো তো এখানে তো আমার ওই নাম্বারিং কি করে, এই সেকেন্ড স্টেপটাকে নাম্বারিং করে না? তো নাম্বারিং করার জন্য আমরা কি স্টেপ শিখছিলাম দেখো তো, নাম্বারিং করার জন্য ছিল এরকম যে এমন প্রান্ত থেকে আমরা নাম্বারিং করব যেন তোমার কার্যকরী মূলকটা আগে আসে। এখন এখানে তো তোমার হলো যে কোনো কার্যকরী মূলক নাই, মানে এখানে কোনো তো তোমার হচ্ছে যে কার্যকরী মূলক হিসেবে অ্যালকেন আছে, কিন্তু অন্য কোনো স্পেশাল কোনো কার্যকরী মূলক নাই, যেমন OH বা তোমার ডাবল বন্ড এরকম তো কোনো কিছু নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা নাম্বারিং করার সময় আমরা ওজন থিওরির সাহায্য নিব। কিভাবে? দেখো, এখানে তোমার হলো যে এই যে শিকলটা আছে, এখানে কার্বন সংখ্যা কয়টা? 5টা। তাহলে তুমি যদি মাঝখান বরাবর রাখো, এদিকে 2টা এদিকে 2টা, তাহলে কোন দিকে ভারী? যেহেতু এখানে একটা আছে, তাহলে এদিকে ভারী। তাহলে নাম্বারিং করবো এর থেকে 1 2 3 4
5, নাম্বারিংটা হবে তোমার হচ্ছে এদিক থেকে, যেহেতু এখানে কোনো স্পেশাল কার্যকরীমূলক নাই। তাহলে এই যোগের তুমি যদি নামকরণ করতে চাও, দেখো তো এই যোগের নামকরণটা তুমি কিভাবে করবো আমি তোমাকে জিনিসটা বলি। দেখো নামকরণটা খুবই সিম্পল, আমি তোমাকে এখানে জাস্ট দেখাই দিই। এখানে দেখো ফার্স্ট অফ অল এখানে আমাদের হচ্ছে দেখো প্রথমে এই এখানে এই যে CH3 এটা এই তোমার প্রধান শিকলের সাথে যুক্ত হয়েছে না, এটাকে আমরা বলি তোমার হচ্ছে প্রতিস্থাপক। দেখো তো এটা একটা তোমার কি মূলক, মিথাইল মূলক না ভাই? এটা কত নাম্বার কার্বনে যুক্ত হয়েছে? 2 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে। তাহলে এটাকে আমরা লিখবো 2 মিথাইল। 2 মিথাইল কেন লিখলাম ভাই? কারণ এই যে মিথাইল মূলকটা কত নাম্বার কার্বনে যুক্ত হয়েছে? 2 নাম্বার কার্বনে তোমার এখানে যুক্ত হয়েছে। তাহলে এরপরে লিখবো 2 মিথাইল। এখানে কার্বন আছে কয়টা? 5টা, আর এটা একটা অ্যালকেন, তাহলে এখানে আমরা বলে দিতে পারি 2 মিথাইল পেন্টেন। তাহলে এই যৌগটার নাম কি হবে বলো তো ভাই? 2 মিথাইল পেন্টেন হবে যৌগটার নাম। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো চলো আমরা তাহলে নেক্সট যৌগে যাই। নেক্সট যৌগটার জন্য দেখো এখানে তোমার হচ্ছে যে প্রধান শিকল কোনটা হবে, এখানে একটু করে পোলাপাইন প্যাস খায়। দেখো তুমি যদি এখানে সাপোজ ধরো আমি যদি প্রধান শিকল হিসেবে, সবাই কি করে ভুলে এটা নিয়ে ফেলে, এটাকে নিয়ে ফেলে। দেখো এটা প্রধান শিকল হবে কিনা। তুমি যদি এটা নাও, এখানে যেহেতু তোমার হচ্ছে যে ভাই অন্য কোনো কার্যকরী মূলক নাই, শুধুমাত্র এখানে অ্যালকেন আছে, তাহলে তোমার কিন্তু এখানে ওই কার্যকরী মূলকটা চিন্তা করা লাগতেছে না, জাস্ট চিন্তা করা লাগতেছে দীর্ঘ কার্বন শিকল নিয়ে। দেখো তো এটা যদি নাও তাহলে এখানে কার্বন কয়টা? 5টা। কিন্তু তুমি যদি শিকল হিসেবে এইটাকে নিতা, সামথিং ধরো তুমি শিকল হিসেবে যদি এইটাকে নিতা, তাহলে তোমার কার্বন হইতো কয়টা? তাহলে কিন্তু দেখো 1 2 3 4 5 6, এখানে 2টা কার্বন। তাহলে শিকল কিন্তু হবে কালোটা, কারণ কালো শিকলে কি বলতো তোমার কার্বন গুলা বেশি হচ্ছে। তাহলে এখানে আমার প্রধান শিকল কোনটা হবে? কালোটা হবে, লালটা কিন্তু আমার হবে না। তো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। সো চলো আমি তাহলে নাম্বারিং করা স্টার্ট করি। তো নাম্বারিং করা স্টার্ট করতে হলে যেহেতু এখানে তোমার কি নাই বলো তো ভাই, কোনো ধরনের এই যোগটাকে দেখো তো নাম্বারিং করা স্টার্ট করার আগে আমি চলো এই জিনিসটাকে এভাবে লিখতে যাচ্ছি যে সাপোজ এই যোগটাকে দেখো তো এইভাবে লেখা যায় কিনা। তুমি চাইলে বা দিয়ে এই যোগটাকে দেখো এইভাবে লেখা যায় কিনা, CH3 CH CH, এটার সাথে এখানে একটা CH3 ছিল, এটার সাথে এখানে একটা কার্বন আছে, এটা একটা CH3 আছে। তো এখানে দেখো কত আছে? CH2 CH3। এই যে দেখো C2H5 কে আমি CH2 CH3 আকারে লিখলাম জাস্ট, আর কিছুই না। এখানে একটা CH3 আছে। তাহলে দেখো এখানে আমার প্রধান শিকল কোনটা? প্রধান শিকল আমি লাল কালার দিয়ে যদি দেখাই দিই, এখানে এই যে এটাই হচ্ছে আমার প্রধান শিকল। সো এটা হচ্ছে আমার প্রধান শিকল। তাহলে একটা জিনিস দেখো তো, এখানে তো যেহেতু তোমার কোনো অন্য ধরনের অন্য কোনো কার্যকরীমূলক নাই, তাহলে আগে কোন দিক থেকে হিসাব করবা? নাম্বারিং এর তোমার কার্যকরীমূলক আগে আসার কোনো হিসাব নাই। তাহলে এখানে আমরা ওজন থিওরি ইউজ করবো। তাহলে দেখো এখানে মোট কার্বন কয়টা? 6টা না ভাই প্রধান শিকলের মধ্যে? তাহলে মাঝখানে রাখলে কত হবে? 3 হবে। তাহলে তুমি 3 বরাবর একটা তোমার হাত রাখো। এই যে 3 এখানে আছে, এই 3 নাম্বার দিকে একটা হাত রাখো। দেখো এই পাশে আছে 2 জন প্রতিস্থাপক, আর এই পাশে আছে কয়জন বলো তো ভাই? 1 জন। তাহলে তুমি নাম্বারিং করবা কোন দিক থেকে? ওই দিক থেকে নাম্বারিং করবা। তাহলে তুমি যদি নাম্বারিংটা ওই দিক থেকে করো, দেখো তো নাম্বারিংটা কি আসবে তোমার এখানে। আমি যদি দেখাতে চাই এখানে, সাপোজ ধরো আমি যদি এখানে একটা 3 মুছে গেছে, তাহলে এটা হবে তোমার 1 নাম্বার, এটা তোমার 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা হচ্ছে তোমার 6 নাম্বার। তাহলে দেখো এখানে এই যোগটার নাম কি হবে। এইখানে দেখো এই যে এরা সব প্রতিস্থাপকই কিন্তু তোমার এখানে CH3। তাহলে CH3 আছে কয়টা? 3টা। কত কততে আছে দেখো তো? এই CH3টা আছে এই 3 নাম্বার কার্বনে, এই CH3টা। আবার এই CH3ও আছে 3 নাম্বার কার্বনে। আবার এই CH3 আছে তোমার 5 নাম্বার কার্বনে। তাহলে এই যোগের নাম হবে 3,3,5, তারপর একটা হাইফেন দিবা এভাবে, ট্রাই মিথাইল হেক্সেন। আচ্ছা এই যোগের নাম এরকম কেন হইলো? 3,3,5 কেন হইলো? কারণ দেখো CH3 তোমার এখানে গুলো হচ্ছে প্রতিস্থাপক না, তো প্রতিস্থাপক গুলো কততে আছে? 3 নাম্বার, এটাও 3 নাম্বার কার্বনে, এটাও 3 নাম্বার কার্বনে, এটাও 5 নাম্বার কার্বনে। তাহলে 3,3,5 তিনটা আছে বলে ট্রাই, আর যেহেতু গুলো মূলক গুলো মিথাইল, তার এখানে মিথাইল, আর যেহেতু এটা একটা 6 কার্বনের অ্যালকেন, তাহলে এটার নাম হচ্ছে হেক্সেন। আবার তুমি যদি এটা দেখতে চাও, দেখো এখানের মধ্যে প্রধান শিকল কোনটা হবে তোমার এখানে? এখানে কিন্তু প্রধান শিকল হবে দেখো এইটা। দেখো বুঝতেছো কিনা? এটা তোমার হচ্ছে প্রধান শিকল হবে। তাহলে এটা যদি প্রধান শিকল হয়, তাহলে দেখো এখানের মধ্যে যদি প্রধান শিকল হয়, তাহলে তুমি যদি এখানে দেখো, এখানে তুমি যদি এখানে যেহেতু ওএস টোএস দিয়ে কিছু নাই, তাহলে তোমার যখন নাম্বারিং করবা, তাহলে তোমার এখানে ওজন থিওরি কাজে লাগবে। তাহলে তুমি এই মাঝ বরাবর হাত রাখো,
দেখো তো এখান দিয়ে ভারী বেশি আসতেছে না, তাহলে তুমি নাম্বারিং করবে কোত্থেকে, এদিক থেকে, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা তোমার হচ্ছে 5। তাহলে এই যোগে এই যে মূলকটা আছে আমরা জানি, এখানে আমরা করে শিখে রাখতে পারি যে Cl থাকলে এটাকে আমরা বলি ক্লোরো, Br থাকলে এটাকে আমরা বলি ব্রোমো, তারপরে যদি NH2 থাকে এটাকে আমরা বলি অ্যামিনো। তাহলে দেখো তো এখানে Cl আছে না, তাহলে এটার নাম কি ক্লোরো, আর এখানে CH3 আছে এটার নাম কি মিথাইল। তা আমি কি বলছিলাম দেখো তো ভাই, আমরা বলছিলাম হচ্ছে যে যদি তোমার একাধিক প্রতিস্থাপক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি বলো তো ভাই, অ্যালফাবেটিক অর্ডার ইউজ করি। তাহলে অ্যালফাবেটিক অর্ডারে এখানে হচ্ছে Cl, ক্লোরোতে C, আর এখানে হচ্ছে তোমার M, তো কে আগে আসছে দেখো তো ভাই, C আগে আসবে না, তাহলে এই যৌগের নাম হবে 2 ক্লোরো। তারপরে দেখো তো এই যে মিথাইলটা কত নাম্বারে, 3 নাম্বারে না, 3 মিথাইল। কয় কার্বনের প্রধান শিখলে কার্বন আছে কয়টা, 5টা, এবং এটা অ্যালকেন, তাহলে এটা হচ্ছে প্যান্টেন। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে লক্ষ্য করাই, দেখো যখন তোমার সংখ্যাটা শুরুতে থাকবে তখন হাইফেন দিবা একটা, যখন তোমার সংখ্যাটা মাঝ বরাবর মানে মাঝে থাকবে তখন হাইফেন দিবা তুমি এখানে 2টা, কারণ কানেক্টিং করে দিতে হবে জিনিসটাকে। সো আশা করি তোমরা নামকরণ এটা বুঝতে পারছো। সো আসলে তো আজকে আমরা বেসিক্যালি নামকরণটা শুরু করলাম, স্টেপ লিখতে অনেক সময় চলে গেছে। আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে যে এই নামকরণ নিয়ে আরো অনেকগুলো উদাহরণ দেখবো। আমরা তো জাস্ট আজকে অ্যালকেন দেখলাম, অ্যালকেনের এখনো সম্পূর্ণ সব দেখি নেই, আমরা সবগুলো আস্তে আস্তে দেখতে থাকবো। তাহলে আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।